ইশরাক ভাইয়ের কাছে আমার আহ্বান, আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন, আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন। প্রিয় ভাই, আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন। আপনি ডক্টর মাহমুদুর রহমানকে ফালতু বানাতে গিয়ে ইশরাক হোসেন আপনি ফালতু হয়ে যাচ্ছেন। আপনি কাকে মৌলবাদ শিখাচ্ছেন? মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে? নতুন রাজনীতিবিদদেরকে দেশপ্রেমিক বানাচ্ছে আমার দেশ। ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ। ইশরাক সাহেব, আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই। আমি আপনাকে ভালোবাসি বিধায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি। যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে। আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত। আপনার তো আমার দেশ পত্রিকায় উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল। আপনারা কি গিয়েছেন? কেউ গিয়েছেন কিনা? বিশেষ করে আপনি ঢাকাতে থাকেন, আপনি গিয়েছেন, বহু সভা সমাবেশে যাচ্ছেন, বহু দালালদের সাথে ছবি তুলছেন। আমার দেশের মাহমুদুর রহমানের সাথে একটি ছবি তোলার দুঃসাহস হয়নি, কারণ এই ছবিটা আপনার তোলার মতো সেই বর্তমানে হিম্মত নেই। ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন? ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন? আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন। আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি, নেবে না। আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে। যে মানুষ প্রায় 56,000 মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে রিয়াক্ট দিয়েছে, তার মধ্যে হাহা দিয়েছে 40,000 মানুষ। 40,000 মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে, হাহা দিয়েছে। তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে, করে নাই। আমার দেশ পত্রিকাকে একটি ফালতু পত্রিকা হিসেবে আখ্যায়িত করেছেন ইশরাক হোসেন। জনগণের এখন প্রশ্ন, ইশরাক হোসেন ফালতু না আমার দেশ পত্রিকা ফালতু? আজকের এই ইশরাক হোসেন তখনই বক্তব্য দিচ্ছেন যখন এই আমার দেশ পত্রিকাটি দীর্ঘ 16 বছর পর্যন্ত জুলুম অত্যাচারের মধ্যে থাকার পরে নতুন করে আবার বাংলাদেশে এই দ্বিতীয় যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ অন্তত একটি স্বাধীন পত্রিকা তাদের সামনে দেখতে পেয়েছে। সেই সময় আমার দেশ পত্রিকাটি হয়ে গিয়েছে ইশরাক হোসেনের কাছে অত্যন্ত ফালতু একটি পত্রিকা, আর অন্য সকল বিতর্কিত পত্রপত্রিকা হয়ে গিয়েছে ইশরাক হোসেনের কাছে খুব পছন্দের পত্রিকা। এখান থেকেই অনুমান করা যায় যে আসলে কালের বিবর্তনে কারা কারা দেশপ্রেমিকের জায়গা থেকে আজকের দেশদ্রোহী হওয়ার পথে রওনা করেছে, কারা কারা দেশের মধ্যে থেকে দেশপ্রেমিকের পরিবর্তে দালাল হওয়ার পথে রওনা দিয়েছে, সেটা এই সকল বক্তব্য দেখলেই মনে হয়। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং জনপ্রিয় পত্রিকা যারা সংবাদ জগতের জন্য সবচেয়ে ভালো নিউজ কভার করছেন সেটা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ পত্রিকা। আজ এই মাহমুদুর রহমানকে যখন জুলুম করেছে, অত্যাচার করেছে, জেল খেটেছে, এবং সেই সময় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে তার উপরে কুষ্টিয়াতে হামলা করা হয়েছিল পর্যন্ত, তারপরেও মাহমুদুর রহমান দমে যায়নি। যখন শেখ হাসিনার আশেপাশে সব সংবাদপত্রের জগতের লোকগুলো এসে ঘুরঘুর করত, তখন মাহমুদুর রহমান এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কলম ধরেছেন, লিখেছেন, লড়াই করেছেন এবং জীবনের শেষ প্রান্তে এসেও সেই কাজটি করেছেন। 5ই আগস্টের পরে মাহমুদুর রহমান বাংলাদেশে এসে তিনি প্রথমেই বলেছেন যে তিনি কোনো ক্ষমতা, তিনি কোনো নির্বাচন, তিনি আগামীতে কোনো স্বপ্ন এগুলো নিয়ে আগাচ্ছেন না। একটাই স্বপ্ন, আমার দেশ পত্রিকাটাই হচ্ছে তার জীবনের শেষ ইনিংস। তাহলে তার স্বার্থটা কোথায়? তিনি তো কাউকে উত্থান কিংবা পতনের জন্য কাজ করছেন না, বরং মাতৃভূমি রক্ষার জন্য তার আন্দোলন। সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকাকে ইশরাক হোসেন আপনি একজন বর্তমান প্রজন্মের নেতা হয়ে ফালতু আখ্যায়িত করে আবার ফেসবুকে পোস্ট করবেন, এটা চরমভাবে বাংলাদেশের জনগণকে ব্যথিত যেমন করেছে, আপনার রাজনৈতিক অঙ্গনেও দেউলিয়া শুরু করে দিয়েছে। আপনি যে পোস্টের মাধ্যমে কতগুলো প্রশ্ন তুলেছেন, এখানে এমন ভাবে আপনি লিখেছেন মনে হয় যেন আমার দেশ পত্রিকাটি আপনাকে শেষ করে ফেলেছে। আপনি ভুল করলে আপনাকে স্মরণ করিয়ে দিবে পত্রপত্রিকা, আমি ভুল করলে আমার বিরুদ্ধে রিপোর্ট করবে পত্রপত্রিকা। কিচ্ছু যায় আসে না, পত্রিকার কাজ পত্রিকা করবে, আপনার কাজ আপনি করবেন। কিন্তু আপনি এটাকে এভাবে থ্রেট দিয়ে দমিয়ে রাখতে পারেন না। তার মানে প্রমাণ হয় আজ যদি এই অবস্থা হয় তাহলে আগামীকাল আপনার দৌরাত্ম্য যত বাড়বে তত এই পত্রিকার উপরে কতটা হিংসুটে হবেন সেটা আপনি প্রচার করে প্রকাশ করে গিয়েলেন।
আপনি এখানে প্রচার করছেন যে আমার দেশ পত্রিকা একটি প্রজেক্ট হাতে নিয়েছে, তারা মৌলবাদ তৈরি করার চক্রান্তে আছে, এই ধরনের মন্তব্য করে আপনি বলেছেন যে প্রজেক্ট নিয়ে নেমেছে, যেটা করতে চাইছে, যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসেবে কাজ করছে, সেটা চরম ব্যর্থ হবে। নতুনদের মৌলবাদ ধারায় নিয়ে তাদের রাজনীতিও শেষ করবে, নিজেরা ঝালমুড়ি ঠোঙ্গা হিসেবে শেষ দ্বারে বিক্রি হবে। এই মন্তব্য কাকে মৌলবাদ বানাবে? আপনি কাকে মৌলবাদ শিখাচ্ছেন? মৌলবাদের ধারণাটা আপনার কাছে কি আছে? নতুন রাজনীতিবিদদেরকে দেশপ্রেমিক বানাচ্ছে আমার দেশ। ভারত আমাদের এই দেশটাকে ধ্বংস করছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে আমার দেশ। অতএব সেখানে আপনি আমার দেশের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়ে আপনি নিজেকে ছোট করলেন এবং জনগণের কাছে আপনি আসলে কাদের পারপাস সাফ করলেন সেটা এখন জনগণ প্রশ্ন কিন্তু আপনার কমেন্টস বক্সে করছে। আমি আপনার কমেন্টস বক্স গতকালকে থেকে এখন পর্যন্ত আপনি যেই কমেন্টস বক্স এখানে দেখা যাচ্ছে সেখান থেকে স্পষ্ট হয়েছে যে মানুষ প্রায় 56,000 মানুষ আপনার এখানে লাইক কমেন্টস আপনার কি বলে রিয়াক্ট দিয়েছে, তার মধ্যে হাহা দিয়েছে 40,000 মানুষ। 40,000 মানুষ আপনার এটা ব্যথিত হয়েছে, হাহা দিয়েছে। তারপরে আপনি নিশ্চিত হলেন যে এখন আপনার এই লেখাটাকে পছন্দ করেছে, করে নাই? আপনি আমার দেশ পত্রিকার একটি লিগ নিউজকে শেয়ার করে এখানে বুঝাতে চাচ্ছেন যে আপনার বিরুদ্ধে নেমেছে কি লন্ডন সাফল্য ইশরাকে মেলান। কথা তো সত্য, লন্ডনে যে বিএনপির একটি সাফল্য ছিল সেই বিএনপি আপনার কারণেই মেলান হচ্ছে। এবং তখনই আমি বলেছিলাম যে আপনি হয় কারো ষড়যন্ত্রে পড়ে ফাঁদে পাড়া দিয়েছেন, আপনার জনপ্রিয়তা ধ্বংসের জন্য কেউ আপনাকে কুটচাল করছে, আপনি সেটা না বুঝে তার হুকুমে চলছেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন, মূলত উদ্দেশ্য আপনাকে এখান থেকে মাইনাস করে দেয়া, সেটাও হতে পারে। আর একটা আপনি ক্ষমতা লিপ্সু হয়ে আপনার পদ পাওয়ার জন্য আপনি অস্থির হয়ে যাচ্ছেন, যেটাতে বিএনপি মেলান হচ্ছে এবং হয়েছে। কোনো অধিকার নেই বর্তমান সময়ে, নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ণ করে তারপরে আপনি যা তা করবেন, যা ইচ্ছা তাই করবেন। আপনি ভদ্রভাবে আন্দোলন করতে পারেন, সংগ্রাম করতে পারেন, দাবি তুলতে পারেন, কিন্তু আপনি যে ভাষা এখন ব্যবহার করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, সেই ভাষা এই সরকারের বিরুদ্ধে করার কোনো স্কোপ নেই। এই সরকার আমাদের, এই সরকারকে আমাদেরকে রাখতে হবে। এই সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য 5ই আগস্ট হয়নি। এই সরকারকে দেখব যতক্ষণ তারা আমাদেরকে নির্বাচনের পদ্ধতির বিরোধিতা না করে, ততক্ষণ তাদের সাথে আমরা আছি। আমরা গণতান্ত্রিক পথে যেতে চাই। এই সরকার আমাদেরকে কমিটমেন্ট করেছে আগামী জুন জুলাইয়ের মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনের মানে পরিস্থিতিটা কি আমাদেরকে দেখতে হবে এবং তাদেরকে সময় দিয়েই আমাদেরকে পথ পাড়ি দিতে হবে। কিন্তু আপনি এই সরকারের বিরুদ্ধেও যেভাবে লেগেছেন সেটা আমাদের কাছে কোনোভাবে বোধগম্য নয়। আপনি আমার দেশ পত্রিকাকে যখন ফালতু বলছেন তখন নিজেকে ফালতু হিসেবে চিন্তা করুন যে আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো ফালতুমি করছেন, ফাত্রামি করছেন নাকি ভালো কাজ করছেন। মাহমুদুর রহমানের উপরে যখন আক্রমণ হয়েছে সেই একই সময় বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে সহ বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে সিরিজ আকারে বিভিন্ন পত্রপত্রিকা এমনও রিপোর্ট করেছে যেই রিপোর্টগুলোকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেই রিপোর্ট কি আপনার চোখে পড়ে না? আমরা সেই রিপোর্ট দেখার পরেও তো বাংলাদেশের কেউ কাউকে, কোনো একজন রাজনীতিবিদ কাউকে ফাত্রামি কিংবা ফালতু এই শব্দচয়ন করে লেখালেখি করে না, কারণ পত্রিকা তার মতো করে লিখছে। আর আপনি আমার দেশের মতো একটি দেশপ্রেমিক পত্রিকাকে আপনি ফালতু বলছেন। মাহমুদুর রহমানকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন নাকি আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন? আমার তো মনে হয় আপনার রাজনৈতিক অঙ্গনের এখন গুণের ঘুড়ি ধরে গিয়েছে। আপনি সাদেক হোসেন সাহেবের সন্তান, আপনি একজন সম্মানিত ব্যক্তি, যুব সমাজের অহংকার ছিলেন, এখনো আপনাকে যুব সমাজের অহংকার হিসেবে দেখতে চাই। কিন্তু আপনার এই আচার আচরণগুলো আমার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে আপনি ফাত্রামিতে পড়ে যাচ্ছেন, আপনি ফালতু হিসাবে জাতির কাছে পরিগণিত হচ্ছেন। এই 5 দিন 10 দিন আন্দোলন করার মধ্য দিয়েই আপনি সফলতা অর্জন করতে পারবেন না, বরং আপনার কাছ থেকে জনগণ এখন ছুটে যাচ্ছে। এই সিটি কর্পোরেশনে আপনি জনপ্রিয়তার শীর্ষে থেকে নির্বাচন করে নির্বাচিত হতেন, তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু আপনি যে পদ্ধতিতে আগাতে চাচ্ছেন এই পদ্ধতি আপনাকে খেয়ে দিচ্ছে। আপনি কি লিখেছেন? আমার দেশ একটা ফালতু পত্রিকা, এটা ফেরত আসার পর ভালো ভেবেছিলাম, কিন্তু এটার মধ্যে নিরপেক্ষতার নও নাই,
এমনভাবে ফটোকার্ড, ইউটিউব নিউজ, এর আগে প্রিন্ট ভার্সনের প্রথম পেজে আমাকে টার্গেট করে হ্যাঁ করে সম্পূর্ণ ভানোয়াট বয়ান দিয়ে খবর ছাপিয়েছে। বাহ, আপনি আমার দেশ ছাড়া আর কোনো পত্রিকা ফালতু নিউজ দেশে পান না। আপনি আমার দেশকে পেলেন ফটোকাট করে, মানে নিউজের নাও নাই। হ্যাঁ, এই হচ্ছে আপনার মন্তব্য। ইশাক সাহেব, আপনি চোখের সামনে এভাবে ঝরে যাবেন এটা আমি কামনা করি নাই। আমি আপনাকে ভালোবাসি বিধায় আপনাকে ভুল ধরিয়ে দিচ্ছি। যারা আপনার সামনে গিয়ে স্লোগান দিয়ে দিয়ে বিতর্কিত করছে তারা ভুল করছে। আপনার আন্দোলনেই আমি যমুনায় গিয়ে সম্মতি জানিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, আমি লেখা দিয়েছিলাম, কিন্তু আপনার এই আন্দোলন দেখার পরে আমি আপনার সেই সমর্থন 24 ঘন্টাই চালু রাখতে পারি না। অবশ্যই আপনার জন্য শুভকামনা, কিন্তু আপনার সকল অনৈতিক কাজের বিরুদ্ধে আমার এই বক্তব্য অব্যাহত ছিল, আছে এবং থাকবে। আপনি বলছেন নগর ভবনে গতকালকের ঘোষণা এসেছে সেবা চালু করা হবে, তাই লোক সমাগম কমিয়ে আনা হয়েছে। আমার দেখা মিলবে যখন যেখানে প্রয়োজন হবে। এই পত্রিকা নামের ফাত্রামি মার্কা খবর কেন ছাড়াচ্ছে জানি না, কেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে তাও জানি না। এদের সাথে কোনোদিন যোগাযোগ ছিল না। 2010 সালের ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের। আপনি 10 সাল পর্যন্ত এই পত্রিকার সাথে সম্পর্ক আপনার ছিল না। আপনি তো দেশপ্রেমিক হলে আমার দেশের সাথে আপনার সম্পর্ক থাকা উচিত। আপনার তো আমার দেশ পত্রিকা উদ্বোধনের দিনে যাওয়া উচিত ছিল। আপনারা কি গিয়েছেন? কেউ গিয়েছেন কিনা? বিশেষ করে আপনি ঢাকাতে থাকেন, আপনি গিয়েছেন, বহু সভা সমাবেশে যাচ্ছেন, বহু দালালদের সাথে ছবি তুলছেন। আমার দেশের মাহমুদুর রহমানের সাথে একটি ছবি তোলার দুঃসাহস হয়নি, কারণ এই ছবিটা আপনার তোলার মতো সেই বর্তমানে হিম্মত নেই। কি করলেন? আবার লিখলেন নিজ অবাস্তব স্বার্থ হাসিল কিছু ব্যক্তির প্রতি চরম বিদ্বেষ ও মিথ্যাচারের শিকার করতে গিয়ে এই পেপারের ভিতর সব খবর মূল্যহীন হয়ে পড়বে। শেষ দরে কাগজ বিক্রি করা ছাড়া আর কোনো মূল্য থাকবে না। আপনি আমার দেশের বর্তমান ডিক্লারেশন জানেন? বর্তমানে আমার দেশ জাতীয় যত পত্রিকা আছে তাদের প্রথম যে 1-2টা পত্রিকা যে সংখ্যা ছাপায়, আমার দেশ পত্রিকা সেই হুবহু সেই সংখ্যা ছাপায়। এবং আমার দেশ পত্রিকার চাহিদা হচ্ছে কোন কোন জায়গায় আমার দেশ পত্রিকা এখন পায় না, তারা লাইন দিয়ে পড়ার জন্য বসে আছে। আর আমার দেশ পত্রিকাতে যদি আমাদেরকে এত জ্বলন্তি হয়, তাহলে আমাদের প্রিয় পত্রিকার নামটি বলেন। প্রিয় ইশাক ভাই, ইশাক ভাইয়ের কাছে আমার আহ্বান, আপনি আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন, আপনার কাছে আহ্বান যে বাংলাদেশের ফালতু না এরকম একটি আপনার প্রিয় পত্রিকার নামটি জাতির কাছে জানিয়ে দিন। প্রিয় ভাই, আপনি আমার দেশকে ফালতু বলতে গিয়ে নিজে ফালতুতে রূপান্তরিত হচ্ছেন। আপনি ডক্টর মাহমুদুর রহমানকে ফালতু বানাতে গিয়ে ইশাক হোসেন আপনি ফালতু হয়ে যাচ্ছেন। ভেবেছেন আপনি কার বিরুদ্ধে কলম ধরেছেন? ভেবেছেন আপনি কোথায় লেখালেখি করছেন? আপনি ধ্বংস হওয়ার জন্য নিজেকে এই পথে নিয়ে যাচ্ছেন। আপনার এই অনৈতিক আন্দোলনকে জনগণ কোনোদিন মেনে নেয়নি, নেবে না। আপনার নৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন ছিল এবং থাকবে। অতএব সাবধানতা অবলম্বন করুন, দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। আমার দেশ পত্রিকার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদেরকে আপনি ওই ধরনের মৌলবাদ বানানোর চেষ্টা করবেন না, বরং আমার দেশ বাংলাদেশের এক দল দেশপ্রেমিক নাগরিকদেরকে তৈরি করছে। এই দেশপ্রেমিকদেরকে বিতর্কিত করে আপনি মানুষের ভালোবাসা পাবেন না, পাবেন না। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গভীর রাত, আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি নতুন সমস্যা তৈরি করছে। সেই সমস্যার অংশ হিসেবে যে কোনো ওয়েতে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার চক্রান্তে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। তারা নামে বেনামে বিভিন্ন সংস্থার মাধ্যমে এই দেশটাকে অশান্ত করতে চায়। তারই অংশ হিসেবেই আমি মনে করি সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশে কিছু ন্যায্য দাবি রয়েছে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু অবেলায় ন্যায্য দাবি, অনাহুতভাবে বিভিন্ন ধরনের চক্রান্তে ইন্ধন যোগানো, এটা এক ধরনের ষড়যন্ত্র, এটা এক ধরনের চরমভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত। সেই হিসেবে আপনারা জানেন এই মুহূর্তে ঢাকায়, আমার যদি মিস্টেক না হয়ে থাকে তাহলে আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন যে ঢাকায় 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আবার উত্তেজনা তৈরি হয়েছে। এবং এই গভীর রাতে বাংলাদেশে এখন এই মুহূর্তে 12টা 20 বেজেছে, এই গভীর রাতে তারা
একে অপরের ইটপাটকেল ধাওয়া পাল্টা ধাওয়া, এবং এই দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে আবার তারা এই রাতের বেলা উত্তেজনা তৈরি করেছে। আমার কাছে স্পষ্ট মনে হয়েছে, এবং আমি বেশ কিছু জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে উচকে দেওয়ার চেষ্টা করছে। একটা হচ্ছে কোনো ব্যক্তির ন্যায্য দাবি থাকবে, সেই দাবিগুলোর প্রসিডিং গুলো দীর্ঘ প্রায় 16 বছর আওয়ামী লীগ ছিল না, যখন তারা ছিল, তারা যে ক্ষমতায় ছিল সেই সময় তাদের কাছে এই দাবিগুলো কিন্তু উপেক্ষিত ছিল। তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের দাবি যেমন উপেক্ষিত করেছে, একইভাবে বাংলাদেশের বিভিন্ন সোসাইটির মানুষদেরকে বিন্দুমাত্র কথা বলার স্পেস দেয় নাই, কাজ করার অধিকার দেয় নাই। এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশের এই নতুন সরকার আসছে পর থেকে সরকারের কাছে সবাই গিয়ে উপস্থিত হচ্ছে, আমার দাবি, আমার এই, আমার সেই, প্রত্যেকটা দাবি। আপনি কোনটা বাদ দেবেন? একেবারে সেই 57 জন সেনা অফিসার হত্যার সেই কাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে গত 16 বছরে যত অপকর্ম করেছে আওয়ামী লীগ, এখন সবগুলো এসে কিন্তু দাঁড়িয়েছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের সকল অপকর্মগুলো এই সরকারের উপরে। সে কারণে এখন আওয়ামী লীগ যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। এই অসভ্য অগণতান্ত্রিকরা, আমি বারবার বলেছিলাম যে ওরা যদি থাকে যে কোনো জায়গায়, ওর শ্বাস প্রশ্বাস কোনো জায়গায় লাগলে ওটাও আপনাকে অপারেশন করতে হবে, কারণ এই জাতের লোকেরা কোনোদিন শান্তি চায় না, বাংলাদেশে অশান্তি চায়। আমি ছাত্র সমাজকে অনুরোধ করব, আপনাদের কাছে অনুরোধ করব, আওয়ামী লীগের ফাঁদে পাড়া দিবেন না, ছাত্রলীগের পাদে অন্তত ফাড়া দিবেন না। আপনাদের ন্যায্য দাবিগুলো নিয়ে যেখানে যখন সেই জায়গায় আমাদের সুযোগ আছে সেটা নিয়ে আপনি করবেন, কাজ করবেন, এগিয়ে যাবেন। কিন্তু ছাত্রলীগ যে ইন্ধন দিচ্ছে, এই ইন্ধনগুলোর ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে এখন আগামী তারা যে স্বপ্ন বুনছে, 0 পয়েন্টে আসতে পারে নাই, এই ভিক্ষুকের দলেরা 0 পয়েন্ট থেকে ক্ষতিগ্রস্ত হয়ে বিদায় নিয়েছে। এই ভিক্ষুকের দলেরা অসভ্যরা, তার মা তাদেরকে বাংলাদেশ থেকে ছেড়ে পালিয়ে চলে গিয়েছে, তারপরেও ভিক্ষুকরা অপেক্ষা করছে যে আমার মা আসবে, মা তো আর আসে না। মা আবার গত পরশুদিন রাতে দেখলাম বাংলাদেশে মা চলে আসবে, ইনুস পালিয়েছে, সেনাবাহিনীর এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন অশান্তি তৈরি করার তারা চক্রান্ত করেছিল, সেখানেও তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের আনসারদের ভিতরে ঢুকে ষড়যন্ত্র করেছে, সেখানে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তারা এভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং ব্যর্থতার পরিচয় দিয়ে আজকে তারা এই বাংলাদেশে নতুন করে আবার নতুন ষড়যন্ত্র চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের সকলের একটু সতর্ক থাকতে হবে। আমাদের শিক্ষকদের মধ্য থেকে, ছাত্রদের মধ্য থেকে যে সকল ন্যায্য দাবি আছে, সেই ন্যায্য দাবিগুলো আমরা পূরণ করার জন্য সর্বোচ্চ সহযোগিতা, সর্বোচ্চ কাজ আমাদেরকে করতে হবে। আমাদের শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি বারবার বলছি, এটা কেন বলছি, আমি জানি যে আমাদের এই দাবি ন্যায্য দাবি। একজন শিক্ষার্থী একটা দাবি তুলতে তার ন্যায্য দাবি থাকতে পারে, সে একটা দাবি তুলতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে 7 কলেজের এই গ্যাঞ্জাম আজকে নতুন নয়। এই জায়গাটায় এই দাবিগুলো পূরণের জন্য যে সময় দরকার, কারো কোনো স্ট্যাটাস, কারো কোনো বক্তব্য, কোনো কিছুর উপর নির্ভর করেই আমাদের যাতে কোনো অবস্থায়, আমরা বারবার বলি যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে সুযোগ দেয়া যাবে না। আপনার দাবিগুলোর সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাস্তায় নখ টাকাবে, আওয়ামী লীগ রাস্তায় নামবে, আওয়ামী লীগ নামার জন্য ওত পেতে বসে আছে। দেখেন না সেদিন গুজববাজের দলেরা রাস্তায় নতুন করে গুজব ছড়িয়েছে, গুজব ছড়ার সাথে সাথে সেখানে আপনারা দেখেছেন যে কিছু লোক মিছিলেও বের হয়ে পড়েছিল, কি যে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গিয়েছে। তো তারপরে কি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যায় নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে চলে এসছে, বাংলাদেশেই আছে, কিন্তু আওয়ামী লীগ শ্রীনগরে চলে গিয়েছে। অতএব আমরা সামান্য কোনো ইস্যুতে, কিংবা বড় ইস্যুও যদি হয়, সেই ইস্যুগুলোতে কোনো অবস্থায় আওয়ামী লীগকে অন্তত সুযোগ দেওয়া যাবে না। কারণ এই ভিখারিরা অপেক্ষা করতেছে যে কোনো মূল্যে তাদের এই যে ষড়যন্ত্র, সেটাকে চক্রান্ত, এগুলোকে বাস্তবায়ন করার জন্য। কারণ তারা তো সব হারিয়েছে, তাদের হাতে তো এখন কিছু নাই, অপশন নাই। তার মা যেহেতু চলে গিয়েছে, তো মা চলে যাওয়ার পরে সন্তানের অবস্থা যা হয় তাই বাংলাদেশে এখন হচ্ছে।
এখন সেই জায়গায় মা চলে গিয়েছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এখন রাস্তায় পড়ে পড়ে ভিক্ষা করছে। এখন তারা যে কোনো মূল্যে আপনার ভিতরে ঢুকে ষড়যন্ত্র করতে না পারে, সেটাই আমি আজকের এখানে আপনাদেরকে ষড়যন্ত্রটা স্মরণ করানোর জন্য এসেছি। ছাত্রদের মধ্যে তৃতীয় কোনো শক্তি, তৃতীয় কোনো পক্ষ যাতে ঢুকতে না পারে, এই ধরনের সংঘাত কোনোভাবে কোনো জায়গায় যেন করতে না পারে, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। কোনো উস্কানিতে পাড়া দেয়া যাবে না। এই সরকারকে কোনো অবস্থায় এমন কোনো পরিস্থিতির মধ্যে ফেলানো যাবে না যেখানে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনা করতে ব্যর্থ হয়, কিংবা আগামীর যে গণতন্ত্রের পথে আমরা যেতে চাই সেটাই ব্যর্থ হয়। অতএব প্রিয় দেশবাসী, আপনাদের সবার প্রতি অনুরোধ, এই আফসোস লীগ, এই ফেসবুক লীগ, এই যারা এখন মোটামুটি হাতুড়ি লীগ, এই যারা অবৈধ শেখ হাসিনার কিছু উচ্ছিষ্টভোগী দালাল, এদের ব্যাপারে আমাদের বাংলাদেশের সমগ্র মানুষকে সোচ্চার করতে হবে। এরা জীবনেও বাংলাদেশে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, খামাখা বিভিন্ন ধরনের চক্রান্ত করতে পারবে, পিছনে পিছনে মানুষকে উচকে দিতে পারবে। যারা যারা সেদিন রাতে বলেছে, আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন, যে সেনাবাহিনী আজকে রাতে নিয়ে নিচ্ছে, যমুনা টেলিভিশন বলছে, এই করছে। এই শালারা এখন কি কানের মধ্যে তুলা লাগিয়ে বসে আছে? ওরা কি দেখে না? ওরা কি শোনে না? কত বড় গুজববাজ, মিথ্যাবাজ, যারা প্রতিটা নিয়ত কর্মীদেরকে এভাবে কষ্ট দিচ্ছে। ছাত্রলীগের সাধারণ কিছু মানুষ আছে যারা নিশ্চয়ই সবার মতো শয়তানি করে না, সবার মতো সন্ত্রাসী হয়তো করবে না, কিন্তু তাদেরকে পর্যন্ত আজকের এই বিপদের মধ্যে ফেলছে ওদের কিছু দুষ্ট লোকেরা। অতএব ওই দুষ্ট লোকগুলো এখন তাদের চোখ কি করে তাকিয়ে আছে না ঘুমিয়ে আছে আল্লাহই জানে। তারা এখন কোন অবস্থায় আছে, মাতাল আছে না কি অবস্থা আছে আল্লাহই জানে, কি খেয়ে স্ট্যাটাস দেয় আল্লাহই জানে। আজকেও দেখেন আমাদের দেশের বিরুদ্ধে ভারতীয় পত্রিকা মিথ্যাচার করেছে। কি ডোনাল্ড ট্রাম্প কি করেছে, বন্ধ করে দিয়েছে, মানে নতুন করে সেখানে বাংলাদেশে এটা বন্ধ সেটা বন্ধ, কত আইন কানুন তারা দেখাচ্ছে, এবং এগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, এদের ফাঁদে আপনারা যাতে পাড়া না দেন, সেই সতর্ক করার জন্যই আপনি গভীর রাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই ভালো থাকবেন। 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চূড়ান্ত একটি সমাধান হোক, ন্যায্যতার ভিত্তিতে, সৌন্দর্যতার ভিত্তিতে, শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় পরিবেশ তৈরি হোক, এবং সেই জায়গাগুলোতে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস থাকুক, ছাত্রলীগের সকল আধিপত্যবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গঠন হোক, আওয়ামী লীগ মুক্ত এবং এই অবৈধ শাসক গোষ্ঠী মুক্ত, যারা বাংলাদেশকে লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, ওদের হাত থেকে বাংলার জনগণ স্বাধীনভাবে থাকতে পারুক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সকল প্রকার আওয়ামী ছাত্রলীগের নিন্দা জানাচ্ছি যারা এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত, এবং সরকারকে বলছি স্পষ্ট, যেখানে ছাত্রলীগ সেখানেই ধোলাই দেন, ওদেরকে গ্রেপ্তার করুন, ওদেরকে একেবারে শ্রীঘরে প্রবেশ করান, ওই তাহাজ্জুদের সময় মিছিল করলেও তাকে নিয়ে যান, কারণ এগুলোকে যেখানেই রাখবেন সেখানেই অশান্তি তৈরি করবে। অতএব এগুলোকে আর সুযোগ দেওয়ার সুযোগ নেই। আমাদের কাজ হচ্ছে একটাই, আমাদের এই দেশকে রক্ষা করতে হবে, আর এই সরকারকেও শক্ত হতে হবে। আওয়ামী লীগের জন্য এই বাংলাদেশ এখন আর নাই। যারা খুনি, যারা দেশটাকে শেষ করে দিয়েছে, তাদেরকে আর মহব্বত করার সুযোগ নাই। আমরা চেয়েছিলাম তারা আরামে থাকুক, ভালো থাকুক, ন্যায্যতার ভিত্তিতে দেশ গঠন হোক। যেহেতু আর কোনো কিছু চায় না, তারা এই জঙ্গলিপনা করবে, অসভ্যতা করবে, অতএব আসুক, আপনারা এখন তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। ওই সেদিন মিছিল করার কারণে যেগুলোকে ধরেছেন, আজকেও যারা যারা আওয়ামী লীগের পাবেন, আমি আবারও বলছি, ছাত্রলীগের ইন্ধনদাতা যাদেরকে পাবেন, তাদেরকে যে কোনো মূল্যে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে অ্যারেস্ট করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার লাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।